গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব, আজ ত্রয়োদশ পর্ব। মা চিত্রলেখা, তোমার মাথায় বিরাট দায়িত্ব এসে পড়েছে। তোমার কি মনে হচ্ছে তোমার মাথায় 3 মণ ওজনের পাথর চেপে বসেছে? তুমি নিঃশ্বাস নিতে পারছো না। যদি এরকম মনে হয়, তুমি পাথর ছুঁড়ে ফেলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আমি একটি কর্মকাণ্ড শুরু করেছি, আমার মৃত্যুর পরেও তা চলতে থাকবে, এ জাতীয় চিন্তাভাবনা আমার কোনো কালেই ছিল না। এ পৃথিবীতে সব কিছুই সাময়িক। অবশ্য পুরো ব্যাপারটা তুমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেখতে পারো। আমার ধারণা তোমার সেই যোগ্যতা আছে। যদি তুমি চ্যালেঞ্জ হিসেবে নাও, তাহলে তোমাকে আমার কিছু উপদেশ দেবার ইচ্ছা। পুরনো কালে পৃথিবী জুড়ে যুদ্ধবিগ্রহ চলত। দুদল যুদ্ধ করছে, সেনাপতিরা যুদ্ধ পরিচালনা করছেন। এই সময় হঠাৎ যদি কোনো কারণে কোনো এক দলের সেনাপতি নিহত হন, তখন সেই দল সঙ্গে সঙ্গে যুদ্ধে পরাজিত হয়। সৈন্যরা মনোবল হারিয়ে ফেলে, অস্ত্র ফেলে দৌড়ে পালাতে চেষ্টা করে। এই ব্যাপারটা এখনও আছে। এখনও সেনাপতির মৃত্যু মানে যুদ্ধে পরাজয়। সৈন্যরা এখনও যুদ্ধ করে তাদের নিজেদের জন্য নয়, যুদ্ধ করে তাদের সেনাপতির জন্য। সেনাপতিকে সৈন্যদের আস্থা অর্জন করতে হবে। এই কাজটা সবচেয়ে কঠিন। তুমি তা পারবে, ভালোভাবেই পারবে। কোম্পানি পরিচালনা শুরুতে তোমার কাছে জটিল মনে হবে। কাজটা কিন্তু জটিল নয়। ঘোড়ার পিঠে চড়া এবং ঘোড়াটাকে দৌড়ানো শুরু করাটা জটিল। কিন্তু একবার যখন ঘোড়া দৌড়াতে শুরু করে, তখন জটিলতা কিছু থাকে না। শুধু দেখতে হয় পথ ঠিক আছে কিনা, পথে কোনো খানাখন্দ পড়ল কিনা। আরেকটা জিনিসও দেখতে হয়, তোমার শেষ সীমাটা কোথায়, গোলটা কি। তুমি অবশ্যই কোমল হবে। সেই কোমলতার সঙ্গে সঙ্গে এক ধরনের নির্মমতাও তোমার মধ্যে থাকতে হবে। যেখানে নির্মম হওয়া দরকার সেখানে কখনো কোমল হবার চেষ্টা করো না। দয়া, করুণা, এইসব মানবিক গুণাবলী কোম্পানি পরিচালনার কাজে আসে না, বরং কাজ শ্লথ করে দেয়। মনে করো কেউ একটা অন্যায় করল, কিংবা কারো কোনো কাজে কোম্পানি ক্ষতিগ্রস্ত হল। তুমি যদি তার শাস্তি না দাও, তাহলে এই অন্যায়টি সে আবারও করবে। সে ধরে নেবে যে সে ক্ষমা পেয়ে যাবে। শুধু সে না, অন্যরাও তাই ভাববে। ইউ হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। কাজের পুরস্কার যেমন থাকবে, অন্যায়ের শাস্তিও থাকবে। ক্ষমা অত্যন্ত মহৎ গুণ। কোম্পানি পরিচালনায় ক্ষমা একটি বড় ত্রুটি। কোম্পানির কার্যপ্রণালীর প্রতিটি খুঁটিনাটি তোমাকে জানতে হবে। উদাহরণ দিয়ে বলি, কোম্পানির অতি তুচ্ছ কাজ যে কজন করে তাদের একজন হল রশিদ। রশিদ হল সাইকেল পিয়ন। তার একটা সাইকেল আছে। হাতে হাতে চিঠি পাঠাতে হলে চিঠি এবং ঠিকানা দিয়ে রশিদকে বললেই সে চলে যাবে। তুমি কি জানো রশিদ তার এই কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে করে? তাকে তুমি ঠিকানা লিখে দেবে এবং সে তা পৌঁছবে না, এটা কখনো হবে না। একবার কি হয়েছে শোনো। সে একটা চিঠি নিয়ে গেল, যার চিঠি সে বাসায় ছিল না। রশিদ বাসার সামনে রাত 3টা পর্যন্ত বসে রইল। কোম্পানি ঠিকমতো তখনই চলবে যখন যার যা কাজ তা ঠিকমতো করা হবে। তোমাকে দায়িত্ব গ্রহণ করার পর একটি অপ্রিয় কাজ করতে হবে। কাজটা হচ্ছে জেনারেল ম্যানেজার পদে নতুন কাউকে আনা। অবশ্যই তোমাকে আবেদ আলীকে অপসারণ করতে হবে। কাজটা আমি করে যেতাম, তোমার জন্য রেখে গেলাম। আবেদ আলী অত্যন্ত কর্মঠ। সে নিজের কাজ খুব ভালো জানে, কিন্তু তার সমস্যা হলো সে নিজেকে এখন অপরিহার্য বিবেচনা করছে। যখন এই কাজটা কেউ করে, তখন নানান সমস্যা হতে থাকে। সে নিজের স্বার্থটাকে প্রাধান্য দেয়। কাজে কর্মেও হেলাফেলা ভাব চলে আসে। সে তার প্রতি অনুগত একটা শ্রেণীও তৈরি করে নেয়। আবেদ আলী তাই করেছে। আবেদ আলীর চাকরির টার্মিনেশন লেটার আমি তৈরি করে রেখেছি।
আইনগত কিছু জটিলতা আছে বলেই তৈরি করে যাওয়া। তুমি যদি কোম্পানির দায়িত্ব নাও তাহলে এই টার্মিনেশন লেটার সই করে তুমি তাকে দেবে, আর যদি দায়িত্ব না নাও তাহলে যেমন আছে তেমনি থাকবে। তোমার অনুপস্থিতিতে তার প্রয়োজন আছে। চিত্রলেখা আবেদ আলীর চাকরির টার্মিনেশন লেটারে নিজের নাম সই করল, তারিখ বসালো, ইন্টারকমে বলে দিল সাইকেল পিয়ন রশিদকে যেন পাঠানো হয়। রশিদ এসে দাঁড়ালো মাথা নিচু করে। বেঁটে খাটো মানুষ, মালিক শ্রেণীর কারো দিকে চোখ তুলে তাকানোর বোধহয় তার অভ্যাস নেই। সে তাকিয়ে আছে মেঝের দিকে। কেমন আছো রশিদ? ভালো। এই ঠিকানা একটা চিঠি দিয়ে এসো। জি আচ্ছা। তোমার সাইকেলটা ঠিক আছে? বেল নষ্ট। বেল ঠিক করার ব্যবস্থা করো। কেয়ারটেকার স্যারকে বলেছিলাম, উনি ব্যবস্থা করেননি? রশিদ চুপ করে রইল। সে কখনো তার উপরওয়ালাদের বিষয়ে কোনো নালিশ করে না। আচ্ছা, আমি বলে দেব। আমি চলে যাব? চিঠি দিয়ে এসে আপনাকে রিপোর্ট করব? দরকার নেই, তুমি যাও। চিত্রলেখা কেয়ারটেকারকে ডেকে পাঠালো। কেয়ারটেকারের নাম সালাম। সে ভীত মুখে সামনে এসে দাঁড়াল। কেমন আছেন সালাম সাহেব? জি আপা, ভালো। কাজে কর্মে মন বসছে না আপা। মন বসছে না কেন? স্যার নেই, কি কাজ করব? কার জন্যে করব? আমার জন্যে করবেন? হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের যে সাইকেল পিয়ন রশিদ, তার সাইকেলের বেল নষ্ট। বেল ঠিক হচ্ছে না কেন? আমাকে তো আপা সে কিছু বলে নাই। সে বলেছে, যেহেতু আপনার কাজে কর্মে মন নাই, আপনি শুনতে পাননি। বাবার মৃত্যুতে আপনি এতই ব্যথিত যে কোনো কিছুই আপনি এখন মন দিয়ে শুনছেন না। যান, আমাদের জিএম সাহেবকে একটু আসতে বলে দিন। জি আচ্ছা। চিত্রলেখা ঘড়ি দেখল, 3টা বাজে। অফিস আরও 1 ঘন্টা চলবে। সে অফিস থেকে ঠিক 4টায় বের হবে। আজ তার পরিকল্পনা হলো রাস্তায় খানিকক্ষণ হাঁটা। আবেদ আলী বিরক্ত মুখে ঢুকলেন। আমাকে ডেকেছেন? চিত্রলেখা বলল, আবেদ আলী সাহেব বসুন। মিটিংয়ের মাঝখান থেকে উঠে এসেছি। কিসের মিটিং? এলসি খোলার দেরি এবং ইরেগুলারিটি বিষয়ে একটা তদন্তের ব্যবস্থা করছি। ও আচ্ছা। কি জন্য ডেকেছিলেন? একটা অপ্রিয় প্রসঙ্গের জন্য ডেকেছি। দাঁড়িয়েছেন কেন? বসুন, তারপর বলছি। আবেদ আলী বসলেন। তার ভুরু কুঞ্চিত। চিত্রলেখা খুব সহজে এবং স্বাভাবিক গলায় বলল, কোম্পানির বৃহত্তর স্বার্থে আমাকে একটি অপ্রিয় কাজ করতে হচ্ছে। আপনার সার্ভিস আমাদের আর প্রয়োজন নেই। আমাদের কাছে মনে হচ্ছে কোম্পানির স্বার্থ আপনি এখন আর আগের মতো দেখছেন না। 70,000 পাউন্ডের যে ক্ষতি আমাদের হয়েছে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার। কি বলছেন? যা সত্যি তাই বলছি। আমাকে ছাড়া তো আপনি 7 দিনও চলতে পারবেন না। আপনি তো সামান্য মানুষ। আমি আপনার বাবারও ডান হাত ছিলাম। আমার বাবা যেহেতু নেই, আমার বাবার ডান হাতেরও প্রয়োজন নেই, তাই না? নিন, এটা হচ্ছে আপনার জব টার্মিনেশন লেটার। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই চিঠি বাবাই লিখে টাইপ করে রেখে গেছেন। আমি শুধু নাম সই করেছি। কিছু কিছু মানুষ মৃত্যুর পরেও তাদের উপস্থিতির ব্যবস্থা রেখে যায়। আবেদ আলী চিঠি পড়ছেন, তার হাত কাঁপছে। ব্যাপারটা তার কাছে খুবই অপ্রত্যাশিত। আবেদ আলী সাহেব। জি। আপনার দায়িত্ব আপনি এজিএম সাহেবকে বুঝিয়ে দেবেন। ম্যাডাম, ব্যাপারটাকে আরেকবার কনসিডার করা যায় না? জি না, যায় না। পাশার দান ফেলা হয়ে গেছে। আপনি এখন আসুন। আপনি বিরাট সমস্যায় পড়বেন। হাতে পায়ে ধরে আবার আমাকেই আপনার আনতে হবে। আনতে হলে আনব। এই মুহূর্তে আপনাকে আমাদের দরকার নেই। চিত্রলেখা আরেক কাপ চায়ের কথা বলল। অফিসে বসার পর থেকে তার খুব ঘন ঘন চা খাওয়া হচ্ছে। অভ্যাসটা কমাতে হবে। মাথা ধরেছে। মাথা ধরা কমানোর একটা ব্যবস্থা করা দরকার। ওষুধ খেতে ইচ্ছা করছে না। খোলা বাতাসে বসা দরকার। এসি দেয়া বদ্ধ ঘরে একসময় দম আটকে আসে।
চিত্রলেখা এসি বন্ধ করল, জানলার পর্দা সরালো, জানলা খুলল। দিনের আলো নিভে আসছে, আকাশে মেঘ জমতে শুরু করেছে। মেঘ বলেছে যাব যাব। মেঘেরা কোথায় যেতে চায়? হিমালয়ের দিকে না অন্য কোথাও? মানুষের পাখা থাকলে ভালো হতো, মেঘেদের সঙ্গে উড়ে বেড়াত। মেঘেদের সঙ্গে বাস করলেই জানা যাবে মেঘেরা কোথায় যেতে চায়। আসব? চিত্রলেখা জানলা থেকে মুখ না ফিরেই বলল, আসুন। রশিদ তাহলে আপনাকে খুঁজে পেয়েছে, বসুন। হাসান বসল। সে হিসামুদ্দিন সাহেবের এই বিশাল অফিসে প্রথম এসেছে। তার চোখে বিস্ময়। চা খাবেন? জি না। খেয়ে দেখতে পারেন, এরা চা খুব ভালো বানায়। দার্জিলিংয়ের চা পাতা আর বাংলাদেশের চা পাতা সমান সমান নিয়ে একটা মিক্সচার তৈরি হয়, সেই মিক্সচার দিয়ে চা বানানো হয়। তাহলে দিতে বলুন। আপনাকে ডেকেছি কি জন্যে জানেন? জি না। আপনাকে ডেকেছি কারণ আজ বিকেলে আপনাকে নিয়ে ঘুরব, গাড়িতে করে না, হন্টন। বৃষ্টি আসছে তো। আসুক, আমার একটা রেইনকোট আছে, আপনার জন্য ছাতা নিয়ে দিচ্ছি। বৃষ্টির সময় রেইনকোট পরে হাঁটা আমার খুব পুরনো অভ্যাস। নোট করছেন তো? হাসান বিস্মিত হয়ে বলল, কি নোট করব? কথাবার্তা যা বলছি এইসব। এই যে একটু আগে বললাম আমার পুরনো অভ্যাস হচ্ছে বৃষ্টিতে রেইনকোট পরে হাঁটা। আগে তো বলেছি একবার আপনাকে, বাবার মতো আমিও আপনাকে ঘন্টা হিসেবে পে করব। কাজে আপনি আমার সঙ্গে যত বেশি সময় কাটাবেন ততই আপনার লাভ। হাসান তাকিয়ে আছে। চিত্রলেখাকে কেমন যেন অস্থির লাগছে। হাসান সাহেব। জি। অকারণে আপনাকে ডেকে আনায় আপনি কি বিরক্ত হয়েছেন? জি না। বিরক্ত হলেও কিছু করার নেই। আমি মাঝে মাঝে খুব নিঃসঙ্গ বোধ করি, মনে হয় দম বন্ধ হয়ে মরে যাব। আপনার এরকম অবস্থা যখনই হবে খবর দেবেন, আমি চলে আসব। বৃষ্টি মনে হয় আসছে না? জি। চিত্রলেখা মুগ্ধ হয়ে বৃষ্টি দেখছে। তারেক মাগরিবের নামাজ শেষ করে বারান্দায় এসে বসল। লায়লা, আমাকে চা দে তো। চা তৈরি ছিল। লায়লা চায়ের কাপ এনে সামনে রাখল। তারেক চায়ে চুমুক দিতে দিতে বলল, তোর অবস্থা কি? লায়লা বিস্মিত হয়ে বলল, আমার আবার কি অবস্থা? পড়াশোনার অবস্থা? পড়াশোনার অবস্থা খুবই খারাপ। এইবার পরীক্ষা দিলে পাশ করতে পারবো না। তাহলে এই বছর ড্রপ দিয়ে পরের বছর দে। আর কিছু বলবে? না। সিগারেটের দেয়াশলে এনে দিত। লায়লা সিগারেটের প্যাকেট এবং দেয়াশলে এনে দিল। তারেক বলল, টগর আর পলাশকে বই নিয়ে আসতে বল, আমি পড়া দেখিয়ে দেব। তারেক চুকচুক করে চায়ে চুমুক দিচ্ছে। নামাজের সময় সে মাথায় টুপি পড়েছিল, সেই টুপি এখনো খোলা হয়নি। টুপি মাথায় তাকে শান্ত সমাহিত মনে হচ্ছে। চা খেতে খেতে সে পা নাচাচ্ছে। মনে হচ্ছে সন্ধ্যাকালীন এই চায়ের আসর তার ভালো লাগছে। 1 মাসের উপর হলো রিনা নেই। তার অনুপস্থিতিতে বড় ধরনের যে সমস্যার আশঙ্কা করা গিয়েছিল, এখন মনে হচ্ছে সে আশঙ্কা অমূলক। সে না থাকায় বরং কিছু সুবিধা হয়েছে। তারেক ঘুমাচ্ছে একা, বেশ হাত পা ছড়িয়ে ঘুমাতে পারছে। রাতে বিছানায় শুয়ে শুয়ে সিগারেট খেতে পারছে। কথা বলার কেউ নেই। টুথপেস্টে মুখ লাগানো হয়নি, ব্রাশটা বেসিনে পড়ে আছে কেন, এই নিয়েও বলার কেউ নেই। রিনা মশারি না খাটিয়ে ঘুমাতে পারত না। তারেকের কাছে মশারি ছিল যন্ত্রণা, এখন মশারি খাটাতে হচ্ছে না। ফুল স্পিডে ফ্যান ছেড়ে শুয়ে থাকলে মশারা কাছে ভিড়তে পারে না। মানুষের কাছে ফ্যানের বাতাসটা আরামদায়ক, মশাদের কাছে সেই বাতাস হলো টর্নেডো। প্রচণ্ড টর্নেডোর সময় মানুষ যেমন ডিনার খেতে বসে না, মশারাও তেমনি রক্ত খেতে আসে না। এই সহজ সত্য রিনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে। রিনা বুঝতে চায়নি। এখন আর বোঝাবুঝির কিছু নেই। মনোহরা ছেলের উপর রাগ করে চলে গেছেন। এটা একটা দুঃখের ব্যাপার হয়েছে। তারেক তার মাকে খুবই পছন্দ করে। মার সঙ্গে মাঝে মধ্যে কথা না বললে তার দম বন্ধ লাগে।
মা না থাকার একটা ভালো দিকও আছে। মার ঘরটাকে তারেক বর্তমানে নামাজ ঘর করে ফেলেছে। 5 ওয়াক্তের জায়গায় এখন শুধু 2 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে। শুরু হিসেবে এটা খারাপ না। রিনার অভাব লায়লা অনেকটাই পূরণ করেছে। রান্নাবান্নার ব্যাপারটা দেখছে। টগর পলাশকে স্কুলে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজও করছে। কলেজে যাচ্ছে খুব কম। মনে হয় এবছর বিয়ে পরীক্ষা সে ড্রপই করবে। সংসারের জন্য এটা ভালো। বিয়ে পরীক্ষার চেয়ে সংসার অনেক বড়। টগর পলাশের ব্যাপারটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। মা নেই কেন, কবে আসবে, এই জাতীয় কথা তারা তারেককে এখনও জিজ্ঞাসা করেনি। তবে লায়লাকে এবং হাসানকে নিশ্চয়ই জিজ্ঞেস করেছে। তারা কি জবাব দিচ্ছে কে জানে। সময় এবং সুযোগ মতো একবার জিজ্ঞেস করতে হবে। অবশ্যই জিজ্ঞেস না করলেও হয়। এরা ঝামেলা করছে না, এটাই বড় কথা। এমন কি হতে পারে মা ঘরে না থাকায় তারা আনন্দিত? হতে পারে। খাওয়া নিয়ে কেউ তাদের বকাঝকা করছে না, চড়থাপ্পড় মারছে না, দেয়ালে ছবি আঁকছে, কেউ কিছু বলছে না, প্রায় স্কুল কামাই করছে। মা থাকলে সে উপায় ছিল না। স্কুলে যেতেই হতো। তারেকের আজকাল প্রায়ই মনে হয় মানুষের সংসার না থাকাই ভালো। আর থাকলেও সেই সংসার হবে সাময়িক ধরনের সংসার। সেই সংসারে স্ত্রী পুত্র কন্যা সবই থাকবে। মাঝে মাঝে সেখানে বেড়াতে যাওয়া, কয়েকদিন থেকে চলে আসা। সব পুরুষরা থাকবে হোটেলে। সবার জন্য আলাদা আলাদা ঘর, ঘরে অ্যাটাচড বাথ থাকবে, টিভি থাকবে। খাবারের সময় হোটেল থেকে খাবার দিয়ে যাবে। ছেলের জন্মদিন, ম্যারেজ অ্যানিভার্সারি, এইসব উপলক্ষে সংসারে ফিরে যাওয়া, আবার ফিরে আসা। রিনা চলে যাবার পর লাবণীর সঙ্গে তারেকের আর তেমন যোগাযোগ হয়নি। লাবণী একটা চিঠি লিখেছিল, কেমন আছেন, ভালো আছেন টাইপ চিঠি। চিঠির জবাব দেয়া হয়নি। তারেক রোজই একবার ভাবে চিঠির জবাব দেবে, শেষে আর দেয়া হয় না। রাতে ঘুম পেয়ে যায়। ইদানিং তার ঘুমও খুব বেড়েছে। ভাত খাবার পর থেকেই হাই উঠতে থাকে। 2 পুত্রকে নিয়ে তারেক পড়াতে বসল। বাচ্চা দুটি বিচ্ছু হয়েছে। যমজ বাচ্চারা বিচ্ছু ধরনের হয়, এটা সনাতনে সিদ্ধ ব্যাপার। এরা দুজন যমজ না হলেও বিচ্ছুর উপরেও 1 ডিগ্রি বিচ্ছু। হোমওয়ার্কের খাতায় ভূতের ছবি আঁকা। মাথা থেকে এইসব দুষ্টামি দূর করতে হবে। কঠিন হওয়া যাবে না। কাঠিন্য যে কোনো সমস্যার বড় বাধা। কেমন আছিস রে টগর? গুড আছি বাবা। পড়াশোনা কেমন হচ্ছে? গুড হচ্ছে। কথায় কথায় গুড বলছিস কেন? মিস বলেছে সবসময় বাসায় ইংরেজি বলতে হবে। হোমওয়ার্কের খাতায় এটা কিসের ছবি? ভূতের ছবি। ভূতের গলায় তো লম্বা থাকে। এটা সাপ ভূত, তো এই জন্যে গলা লম্বা। সাপ ভূতেদের গলা লম্বা হয়। হোমওয়ার্কের খাতায় ছবি আঁকছিস কেন? ছবি আঁকার খাতা শেষ হয়ে গেছে, এই জন্যে। মিস রাগ করবে। মিস খুব অ্যাংরি হবে। রাগের ইংরেজি হলো অ্যাংরি। অ্যাংরি বানান কি? বানান জানি না। পলাশ, তুই জানিস? জানি না। গুড বানান জানিস? জানি, কিন্তু বলবো না। বলবি না কেন? তুমি তো আমাদের মিস না। মিস বানান জিজ্ঞেস করলে বলতে হয়। আর কেউ জিজ্ঞেস করলে বলতে হয় না? না। তারেক সিগারেট ধরালো। এদের পড়াশোনা করানো মোটামুটি অসম্ভব ব্যাপার। একজন টিচার রেখে দিতে হবে। বাড়তি খরচ, তাতে অসুবিধা হবে না। সংসারে মানুষ কমে গেছে। লায়লার বিয়ে হলে আরও কমবে। তার বেতনও কিছু বাড়বে। খুব শিগগির প্রমোশন হবার কথা। পলাশ বলল, বাবা সিগারেট খেলে ক্যান্সার হয়। কে বলেছে, মিস? না, মা বলেছে। মার প্রসঙ্গ চলে আসায় তারেক একটু শঙ্কিত বোধ করল। এই প্রসঙ্গ আলোচনায় না আসাই বোধহয় মঙ্গলজনক। টগর গম্ভীর গলায় বলল, যে সিগারেট খায় সে মারা যায়। আর সিগারেট খাবার সময় আশেপাশে যারা থাকে তারাও মারা যায়।
তুমি সিগারেট খেলে আমরা মারা যাব। কে বলেছে? তোদের মা না মিস? মা বলেছে সিগারেট যেমন খারাপ, চকলেটও খারাপ। চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যায়, একরকম পোকা এসে দাঁত খেয়ে ফেলে। দাঁতের ইংরেজি হলো টুথ। তারেক সিগারেট ফেলে দিল। মার প্রসঙ্গ চলে এসেছে। এখন কি সেই বিষয়ে দু একটা কথা বলা ঠিক হবে, না পুরো বিষয়টা নিয়ে চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ হবে? টুথের বানান কি? ট উকারে টু, থ টুথ। বাংলা বানান না, ইংরেজি। জানি, তোমাকে বলবো না। তারেক ইতস্তত করে বলল, তোর মা যে আসছে না, এই নিয়ে কি করা যায় বলতো? টগর পলাশ দুজনই মুখ চাওয়াচাই করতে লাগলো। তারেক বাচ্চাদের দিকে না তাকিয়ে বলল, তোর মা যে আসছে না, এই জন্য নিশ্চয়ই তোদের মন খারাপ, তার সঙ্গে দেখা হচ্ছে না। পলাশ বলল, দেখা হয়তো। পলাশের এই কথা বলা মনে হয় ঠিক হয়নি। টগর চোখের ইশারায় তাকে চুপ করতে বলছে। তারেক বিস্মিত হয়ে দুই ছেলের দিকে তাকিয়ে আছে। মার সঙ্গে দেখা হয়? বাসায় আসে নাকি? না, স্কুলে যায়। স্কুলে যায়? একদিন মা তার বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে গেল মানে? বাসা ভাড়া করেছে? কোথায় বাসা? জানি না। বাসাটা কেমন? সুন্দর। একাই থাকে না আরো লোকজন থাকে? জানি না। জানিস না মানে কি? বাসায় আর কাউকে দেখিসনি? হুম। তোদের মা যে তোদের দেখতে আসে, তোরা যে তার বাসায় গিয়েছিলি, এটাই বাড়ির আর কে জানে? সবাই জানে, শুধু তুমি জানো না। মার বাসায় কিভাবে গিয়েছিলি? সে এসে নিয়ে গিয়েছে? চাচু নিয়ে গিয়েছে, আবার নিয়ে এসেছে। হাসান নিয়ে গেছে? তারেক অ্যাশট্রেতে ফেলে দেয়া আধঘা সিগারেট তুলে নিল। তার দুই পুত্র তার দিকে তাকিয়ে আছে। টগর বলল, ব্যাটম্যান মানে কি তুমি জানো বাবা? তারেক অন্যমনস্ক ভঙ্গিতে বলল, না। ব্যাটম্যান মানে হলো বাদুর মানুষ। ব্যাট মানে বাদুর, ম্যান মানে মানুষ। ও, বাদুর মানুষ কিন্তু উঠতে পারে না, শুধু লাফ দিতে পারে। একটা বাড়ির ছাদ থেকে আরেকটা বাড়ির ছাদে যায়। ঘোস্ট মানে কি জানো? ঘোস্ট মানে ভূত। ভূত কিন্তু পৃথিবীতে হয় না, শুধু কার্টুনে হয়। আমাদের মিস বলেছে। অদৃশ্য মানব কাকে বলে তুমি জানো বাবা? না। অদৃশ্য মানবকে চোখে দেখা যায় না। অদৃশ্য মানব কিন্তু ভূত না, মানুষ। অদৃশ্য মানুষ চোখে দেখা যায় না, এই জন্য এদের ছবিও আঁকা যায় না। কিন্তু পলাশ তো বোকা, এই জন্য সে অদৃশ্য মানবের ছবি এঁকেছে। ছবি দেখবে বাবা? তারেক হুঁ বলে উঠে চলে গেল। ব্যাপারটা কিছুই বোঝা যাচ্ছে না। সবাই মিলে কি তাকে বয়কট করেছে? হাসানের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলা দরকার, কিন্তু ইদানিং হাসানের সঙ্গে দেখা হচ্ছে না। হাসানের ব্যস্ততা খুব বেড়েছে। একটা কাজ টাজ বোধহয় করছে। কি কাজ তা এখনো জিজ্ঞেস করা হয়নি। যে কাজই করুক, খুবই পরিশ্রমের কাজ নিশ্চয়ই। রোদে পুড়ে চেহারা নষ্ট হয়ে গেছে। সস্তা সিগারেটও মনে হয় প্রচুর খাচ্ছে। হাসান পাশ দিয়ে গেলে মনে হয় তামাকের একটা ফ্যাক্টরি হেঁটে চলে গেল। জর্দা দিয়ে পানও খাচ্ছে, দাঁত লাল, মুখ দিয়ে ভুরভুরে জর্দার গন্ধ আসে। হাসান দরজা বন্ধ করে বাতি নিভিয়ে শুয়ে পড়েছিল। তারেক দরজা ধাক্কা দিতেই উঠে এসে দরজা খুলল। ঘুমোচ্ছিলি? না, শুয়েছিলাম। 10টা বাজতেই শুয়ে পড়লি? শরীর খারাপ নাকি? জ্বর লাগছে। রোদে রোদে ঘুরলে তো জ্বর লাগবেই। ভাদ্র মাসের রোদে তাল পেকে যায়, আর তুই? ভাদ্র মাসে রাস্তাঘাটে যত মানুষ ঘুরে তাদের বেশিরভাগই পাকা মানুষ। সিগারেট লাগবে ভাইয়া? না, সিগারেট লাগবে না। 1 প্যাকেট কিনেছিলাম, 7টা খেয়েছি, এখনো 13টা বাকি আছে। এলাম তোর সাথে একটু গল্পগুজব করতে। বাতিটা জ্বালা। হাসান অনিচ্ছার সঙ্গে বাতি জ্বালালো। তার জ্বর এসেছে, ভালো জ্বর।
দুপুরে সে কিছু খায়নি, রাতেও খায়নি। খিদে নাড়ি পাক দিচ্ছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। তার মনে হচ্ছে কোনো খাবার সামনে আনলেই বমি হয়ে যাবে। তারেক বসতে বসতে বলল, তোর ভাবি ঝোঁকের মাথায় ফট করে চলে গেল, এই নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলা হয়নি। কথা বলার কি আছে? সেটাও ঠিক, কথা বলার কি আছে, লজ্জাজনক ব্যাপার। তোমার জন্য তো লজ্জাজনক বটেই, যা ঘটেছে তোমার জন্যই ঘটেছে। তোর ভাবি কোথায় আছে জানিস কিছু? শ্যামলীতে আছে, তার এক বান্ধবীর বাড়িতে। ও, ঠিকানা চাও? না, ঠিকানা দিয়ে কী করব? তুমি যদি মনে করো ভাবির সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনবে। সেটা ঠিক না, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা কোনো কাজের কথা না। আমি তাকে চলে যেতে বলিনি, সে চলে গেছে। আমি যদি তাকে চলে যেতে বলতাম তাহলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার ছিল। যদি আসার হয় নিজেই আসবে। হাসান হাই তুলতে তুলতে বলল, ভাবি কঠিন জিনিস, নিজে থেকে আসবে না। না এলে আর কি করা, বাচ্চাদের খানিকটা সমস্যা হবে, এই আর কি। সমস্যা তো পৃথিবীতে থাকেই, সমস্যা নিয়ে আমাদের বাস করতে হয়। তুমি কি তোমার অফিসের ওই মহিলাকে বিয়ে করবে? বিয়ের কথা আসছে কেন? বিয়ে করছো না? তারেক সেই প্রশ্নের জবাব না দিয়ে সহজ গলায় বলল, টগরের কাছে শুনলাম ওদের মার সঙ্গে ওদের দেখা হয়। এটা ভালো, আর্লি স্টেজে মার ভালোবাসা দরকার। মার ভালোবাসা ভিটামিনের মতো কাজ করে। যাক, সময় অসময়ে ভিটামিনটা পাচ্ছে। ও কি চাকরি বাকরি কিছু করছে? জানি না, হয়তো করছে। চাকরির বাজার খুব টাইট, তবে মেয়েদের স্কোপ বেশি। বলিস ভালো মতো যোগাযোগ করতে। পত্রিকা দেখে অ্যাপ্লিকেশন করলে হবে না, সরাসরি উপস্থিত হতে হবে। ভাই আমার মাথা ধরেছে, কথা বলতে ভালো লাগছে না। দে একটা সিগারেট খাই, সিগারেটটা শেষ করে চলে যাব। নিজের ঘরে গিয়ে খাও। তোর এখানে গিয়ে যাই। তুমি কি ভাবিকে টেলিফোন করতে চাও? ভাবি যে বাড়িতে থাকে সেখানকার টেলিফোন নাম্বার আমার কাছে আছে। টেলিফোন করে কি করব? কি করবে তা জানি না, টেলিফোন নাম্বার আছে, তুমি চাইলে দিতে পারি। দে, রেখে দিই। তোর এই অবস্থা কেন? মনে হচ্ছে রোদে পুড়ে কাঠকয়লা হয়ে গেছিস, ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, রোদে বেশি ঘোরাঘুরি করবি না, চামড়া নষ্ট হয়ে যাবে। সূর্যের আল্ট্রাভায়োলেট রে খুব খারাপ, স্কিন ক্যান্সার হয়। এই নাও ভাবির টেলিফোন, এখন চলে যাও, প্রচণ্ড মাথা খারাপ, কথা বলতে ভালো লাগছে না। হালকা ধরনের কথাবার্তা বললে বরং মাথা ধরাটা কমে। লাইট ডিসকাশন ওষুধের মতো কাজ করে। আমার বেলায় করে না, তাছাড়া আমাদের মোটেই লাইট ডিসকাশন হচ্ছে না। তারেক উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোর সঙ্গে আরেকটা জরুরি কথা ছিল, এখন মনে পড়ছে না। মনে পড়লে বলো। যখন মনে পড়বে তখন দেখা যাবে তুই পাশে নেই, আর তোর সঙ্গে যখন দেখা হবে তখন আর জরুরি কথাটা মনে পড়বে না। মানুষের জীবন মানেই এই জাতীয় জটিলতা। মানুষের মনে যে বয়সে নানান ধরনের শখ হয় সে বয়সে টাকা পয়সা থাকে না, আর বুড়ো বয়সে যখন টাকা পয়সা হয় তখন আর শখ থাকে না। তোমার কি শখ? ব্যাংককে গিয়ে একবার একটা মাসাজ নেওয়ার শখ ছিল। এ বিষয়ে অনেক কথা শুনেছি, আমার পরিচিত কয়েকজন মাসাজ নিয়েছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। বিরাট একটা কাচের ঘরের পেছনে কলেজ ইউনিভার্সিটির ইয়াং মেয়েরা সেজেগুজে বসে থাকে, প্রত্যেকের আলাদা আলাদা নম্বর আছে। তোর একটা মেয়ে পছন্দ হলো, ধর নম্বর 313, তুই 313 নম্বরের একটা কার্ড। ভাইয়া চুপ করো, তোমার কাছ থেকে এসব শুনতে খুবই অস্বস্তি লাগছে। এসব কি বলছো? কি বলছি মানে? খারাপ কি বলছি? কি বলছো বুঝতে পারছো না? তোমার জীবনের সবচেয়ে বড় শখ একটা বেশ্যা মেয়ে তোমার গা দলাই মালাই করবে। বেশ্যা মেয়ে বলছিস কেন? ওরা সব কলেজ ইউনিভার্সিটির মেয়ে, স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে। তাছাড়া এটাই যে আমার জীবনের সবচেয়ে বড় শখ তাও তো না, অনেকগুলো শখের মধ্যে একটা। ভাই আমার খুবই মাথা ধরেছে, তুমি যাও এখন। শ্যাম্পেনের এত নামধাম শুনেছি, খেয়ে দেখার শখ ছিল। একটা বোতলের দামই শুনেছি 2-3 হাজার টাকা। ভাইয়া প্লিজ, আমি আরেকদিন তোমার শখের কথাগুলো শুনব। তুই এমন রেগে গেলি কেন?
আমি রাগিনি, আমি বললাম আমার খুব মাথা ধরেছে। কমলার মাকে বল 1 বালতি গরম পানি করে দিতে। গরম পানি দিয়ে হট শাওয়ার নিলে শরীরটা হালকা হবে, ভালো ঘুম হবে। আচ্ছা, আমার যা করার করব, তুমি যাও। পট করে রেগে গেলি, আশ্চর্য। তারেক নিজের ঘরে ঢুকল। হাসানকে যে জরুরি কথাটা বলার ছিল সেই কথা তখনই মনে পড়ল। তাকে গিয়ে সেই কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। অকারণে সে যেমন রেগে গেছে, দরজায় ধাক্কা দিলে সে হয়তো দরজাই খুলবে না। কথাটা হচ্ছে, তার অফিসে একটা মেয়ে টেলিফোন করেছে। মেয়েটার নাম চিত্রলেখা। সে হাসানকে খুঁজছে, খুব নাকি জরুরি। একবার না, মেয়েটা টেলিফোন করেছে 2 বার। ঘুমোতে যাবার আগে তারেক একটা কাগজে বড় বড় করে লিখল, চিত্রলেখা। সকালবেলা এই কাগজটা দেখলেই তার মনে পড়বে, হাসানকে খবরটা দেয়া যাবে। সবচেয়ে ভালো হতো এখন দিতে পারলে। রিনাকে টেলিফোন করার কোনো ইচ্ছা তারেকের ছিল না। অফিসে এসে রুমাল বের করার জন্য পকেটে হাত দিয়ে দেখে রিনার টেলিফোন নম্বর লেখা কাগজ। টেলিফোন করলে কে ধরবে? রিনার বান্ধবী নাকি রিনাই ধরবে? তারেক টেলিফোন করবে কি করবে না বুঝতে পারছে না। তারপরেও কি মনে করে করল। 2টা রিংয়ের ভেতর না ধরলে সে রেখে দেবে। 2টা রিং বাজতেই রিনা ধরল। গম্ভীর গলায় বলল, হ্যালো, কাকে চাচ্ছেন? তারেক বলল, কে, রিনা? হ্যাঁ, কি ব্যাপার? কোনো ব্যাপার না, কেমন আছো? ভালো আছি। ও আচ্ছা, এইটা জানার জন্যই। বাসার খবর ভালো, টগর পলাশ দুজনেই ভালো আছে। আচ্ছা। হাসানের শরীরটা মনে হয় খারাপ। কাল রাতে জ্বরটার মনে হয় এসেছে, ভাত খায়নি। রোদে রোদে ঘুরে চেহারাটাও খারাপ হয়ে গেছে। আমি বলেছি রোদে কম ঘুরতে। ভালো। লায়লার বিয়ের কথা হচ্ছিল, বিয়েটা হয়ে যাবে মনে হয়। ছেলে ভালো, বয়স সামান্য বেশি, ডিভোর্সড। ও, রকিব এসেছিল। এর মধ্যে 2 মাসের জন্য ইন্ডিয়া গিয়েছিল। ঘুরে টুরে এসেছে। 2 মাসের জন্য ইন্ডিয়া গিয়েছিল আমি তো জানতামই না। তাজমহল দেখে এসেছে, জয়সলমীরও গিয়েছিল, উটের পিঠে চড়ে ছবি তুলেছে। আমার জন্য জয়পুরি পাঞ্জাবি এনেছে, তোমার জন্য একটা শাড়ি এনেছে। আমি হাসানকে বলবো তোমাকে দিয়ে আসতে, ও তো তোমার বাসা চেনে। আর কিছু বলবে? না। চিটাঙের ওই মেয়ে লাবণীর সঙ্গে যোগাযোগ আছে? ও 2টা চিঠি দিয়েছিল, আগে জবাব দিইনি, কাল একটা জবাব দিয়েছি। এর মধ্যে চিটাং যাওনি? না। কবে যাবে? ঘুরে আসছো না কেন? লাবণী আর তার মেয়েকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসো, সমুদ্রে দেখিয়ে আনো। তারেক কিছু বলল না। রিনা বলল, টেলিফোন রেখে দিচ্ছি। তারেক বলল, আচ্ছা, পরে কথা হবে, তুমি ভালো থেকো। আমি ভালোই থাকব, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। আচ্ছা শোন, আমি টেলিফোন রেখে দিচ্ছি, আমার অফিসের গাড়ি এসে গেছে, হর্ন দিচ্ছে। অফিসের গাড়ি এসেছে মানে? তুমি চাকরি করছো নাকি? সামান্য চাকরি করছি। রিসেপশনিস্ট? শোনো, রিসেপশনিস্টের কাজে কোনো প্রসপেক্ট নেই, অন্য কোনো লাইনে ঢোকার চেষ্টা করো। আমি রাখলাম। তারেকের একটু মন খারাপ লাগছে। অফিসের ব্যাপারটা ভালো মতো জানা হলো না। কোন অফিস, বেতন কত, কিছুই জানা হলো না। অফিসের টেলিফোন নম্বরটাও নিয়ে রাখলে হতো। রিনা ভালো আছে কিনা তা সে এখনো বুঝতে পারছে না। দিনের বেলায় সে বেশ ভালোই থাকে। দিনটা শুরু হয় ব্যস্ততার ভেতর, শেষও হয় ব্যস্ততার ভেতর। সন্ধ্যার পর থেকে আর কিছু করার থাকে না, বুকে হাঁপ ধরার মতো হয়। সে বসে থাকে টিভির সামনে। টিভিতে ক্রমাগত হিন্দি গানের নাচ হতে থাকে। নাচের মুদ্রা কুৎসিত। নাচের সময় যে গান হয় সেই গানের সুর একই রকম। তারপরেও নাচ ছাড়া আর কিছু দেখার নেই, কারণ গৃহকর্তা মনসুর সাহেব এই অনুষ্ঠানটাই দেখেন। রিনা এই বাড়িতে আছে আশ্রিতের মতো। একজন আশ্রিতের ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে না। শ্যামলী রিং রোডের এই বাড়ি রিনার বান্ধবী আফরোজার। আফরোজা রিনার সঙ্গে একসঙ্গে স্কুলে পড়েছে। পাশ করার পর আর কোনো যোগাযোগ ছিল না। 10 বছর পর আবার যোগাযোগ হয়েছে, কাকতালীয়ভাবেই হয়েছে।
আফরোজা স্কুলে থাকতেও হড়বড় করে কথা বলতো, এখনও হড়বড় করেই কথা বলে। সে রিনাকে জড়িয়ে ধরে হড়বড় করে যেসব কথা বলল তা হচ্ছে, তুই পাগলির মতো এসব কী বলছিস? স্বামীকে ছেড়ে চলে এসেছিস, চাকরি খুঁজছিস। আমি তোর জন্য চাকরি কোথায় পাবো? কাকে আমি চিনি বলতো? তবে চাকরি দিতে না পারলেও তোকে থাকতে দিতে পারবো। চলে আমার বাড়িতে। রিং রোডে একটা ফ্ল্যাট কিনেছি, 4 বেডরুমের ফ্ল্যাট। একটা গেস্ট রুম খালি পড়ে থাকে, ওখানে থাকবি। তোর হাজব্যান্ড কিছু বলবে না? কিছুই বলবে না। আমার হাজব্যান্ড হচ্ছে টবের গাছের মতো, কথাবার্তা কিছুই বলে না। সন্ধ্যাবেলা টিভির সামনে বসে, মাঝখানে একবার ভাত খাওয়ার জন্য ওঠে, 12টা বাজলে ঘুমোতে যায়। উনি করেন কি? ব্যবসাপাতি করে। কি ব্যবসা তাও জানি না। ও কি করে না করে তা নিয়ে ভাবতে হবে না। তুই আয় তো, কাঁথা বালিশ নিয়ে উঠে আয়। রিনা রিং রোডে আফরোজার ফ্ল্যাট বাড়িতে গিয়ে উঠল। সুন্দর গোছানো ফ্ল্যাট, দামি হোটেলের মতো সব কিছু ঝকঝক করছে। যে গেস্ট রুমে রিনাকে থাকতে দেওয়া হয়েছে সেখানেও এসি আছে, মেঝেতে দামি কার্পেট। আফরোজা বলল, গরম লাগলে এসি ছাড়বি, কোনো রকম কিপটামি করবি না। নিজের বাড়ি মনে করে থাকবি। পরের বাড়িতে আছিস বলি যে কাজকর্ম করবি, চা বানাবি, রান্না করবি, তাও না। 3টা কাজের মানুষ। কাজ না করে করে ওদেরও হাতে পায়ে জং ধরে গেছে। রিনা বলল, তোর ছেলেপুলে? ছেলেপুলে কিছু নেই রে, আমার নাকি কী সব সমস্যা আছে। ও বলছিল টেস্ট টিউব বেবি নিতে। শুনেই ঘেন্না লাগলো। টেস্ট টিউব বদল বদল হয়ে যাবে, কান্না কার্ড দিয়ে দেবে। ছি। তারপরেও কলকাতায় গিয়ে 2 মাস ছিলাম। লাভের মধ্যে লাভ, ডাক্তাররা খোঁচাখুচি করে যন্ত্রণার চূড়ান্ত করেছে। বাচ্চা কাচ্চা ছাড়া আমি ভালোই আছি। পালক নেবার কথা মাঝে মাঝে ভাবি, দেখা যাক, আমার তো গরজ নেই। আফরোজের স্বামীর নাম নুরুদ্দিন। থলথলে ধরনের শরীর, দেখেই মনে হয় এই মানুষটার জন্ম হয়েছে আরাম করার জন্যে। ফ্ল্যাটে যখন থাকে বেশিরভাগ সময় চেয়ারে পা তুলে বসেই থাকে। হয়তো খবরের কাগজের দিকে তাকিয়ে থাকে, নয়তো টিভির দিকে তাকিয়ে থাকে। হাঁটা চলা করতে তার মনে হয় কষ্ট হয়। আফরোজা রিনাকে তার স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিল। এ হচ্ছে আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড রিনা, আমাদের ফ্ল্যাটে কিছুদিন থাকবে। কতদিন বোঝা যাচ্ছে না, মাসখানেকে হতে পারে, আবার বছরখানেকে হতে পারে। বুঝতে পারছ? নুরুদ্দিন বলল, হুম। আফরোজা বলল, রিনার দিকে তাকিয়ে হুঁ বলো, অন্যদিকে তাকিয়ে হুঁ বলছো কেন? আরেকটা কথা শোনো, তোমার পরিচিত সবাইকে বলে দেবে রিনার জন্য যেন একটা চাকরির খোঁজ করে। ও বিএ পাশ করেছে, 2nd ক্লাস পেয়েছে, অতি সুইট মেয়ে। আচ্ছা। বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, ওর সঙ্গে 2টো কথা বলো। ভদ্রতা তোমাকে শিখিয়ে দিতে হবে নাকি? বেচারি কি মনে করবে? নুরুদ্দিন রিনার দিকে তাকিয়ে বলল, ভাবি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। আফরোজা বিরক্ত গলায় বলল, ভাবি ডাকছো কেন? নাম ধরে ডাকবে। বয়সে তুমি আমার চেয়ে 10 বছরের বড়, রিনার চেয়েও 10 বছরের বড়। নাম ধরে ডাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওর নাম কি জানো? না। ওর নাম হচ্ছে রিনা। ও আচ্ছা, রিনা। তুমি রিনার জন্য একটা চাকরি জোগাড় করে দেবে। আচ্ছা। রিনা লক্ষ্য করল মানুষটা আসলেই টবের গাছের মতো। ফ্ল্যাটে যখন থাকে বসে বসেই সময় কাটিয়ে দেয়, নিজে কথা বলে না, অন্যের কথা শোনার আগ্রহ তার নেই। মাঝে মাঝে রিনার মনে হয় আফরোজা যে তাকে ফ্ল্যাট বাড়িতে এনে তুলেছে সে তার নিজের গরজেই এনে তুলেছে। আফরোজার কথা বলার মানুষ দরকার। মুখ সেলাই করে 2জন মানুষ দিনের পর দিন পাশাপাশি বাস করতে পারে না। রিনার মাঝে মাঝেই মনে হয় সংসারের ছেলেপুলে থাকাটা যে কত দরকার তা মানুষকে চোখে আঙুল দিয়ে বোঝানোর জন্যে আল্লাহ এই সংসারটা তৈরি করেছেন। তবে কথা না বললেও রিনার নুরুদ্দিনকে পছন্দ হয়েছে। পুরুষদের স্বভাবই হচ্ছে প্রকাশ্যে কিংবা গোপনে আশেপাশের মেয়েদের শরীরের উপর চোখ বুলিয়ে নেয়া। এই মানুষটি তা থেকে মুক্ত। তার ভদ্রতা বোধও ভালো। মানুষটা টিভি সেটের সামনে বসে থাকে খালি গায়ে। রিনা ঘরে এলে পাশে খুলে রাখা পাঞ্জাবিটা চট করে গায়ে দেয়। রিনা বলেছে, আপনার যদি খালি গায়ে থাকতে আরাম লাগে আপনি সেভাবে থাকুন, আমি কিচ্ছু মনে করব না। নুরুদ্দিন খালি গা হয়নি। তাছাড়া রিনাকে সে রিনা নামেও ডাকছে না, ভাবি ডাকছে। এটিও রিনার পছন্দ হয়েছে। বান্ধবীর স্বামী তার নাম ধরে ডাকবে এটা ভাবতে তার ভালো লাগে না। নুরুদ্দিনের যে ব্যাপারটা রিনার খারাপ লাগে তা হচ্ছে ভদ্রলোকের মদ্যপানের অভ্যাস আছে। সব দিন না, মাঝে মাঝে। প্রথম দিন মদ্যপানের দৃশ্য দেখে
আতঙ্কে রিনার হাত পা নীল হয়ে যাবার উপক্রম হল। মদ্যপানের ব্যাপারটা বড় বড় হোটেলে হয় এবং অপরিচিত লোকেরা মদ্যপান করে, এই ছিল তার ধারণা। পরিচিত একজন মানুষ চেয়ারে পা তুলে মদ খাবে, এই দৃশ্য রিনার কল্পনাতেও ছিল না। আফরোজা এই দৃশ্য দেখেও কিছু বলছে না, এতেও রিনা খুব অবাক হচ্ছে। সে বলেই ফেলল, আফরোজা তুই কিছু বলছিস না? আফরোজা বলল, কি বলবো? উনি যে ড্রিঙ্ক করছেন। বদ অভ্যাস করে ফেলেছে, বলে কি হবে? শুরুতে বলেছি, কাজ হয়নি, এখন আর বলি টলি না। তাছাড়া কোনো সমস্যা করে না, নিজের মনেই খায়। মদে ওর কিছু হয় না। টাল না হয়ে পুরো 1 বোতল ভদকা খেতে পারে। টাল না হয়ে মানে? টাল হলো মাতাল। মদ ভর্তি চৌবাচ্চা ওকে ডুবিয়ে দে, চৌবাচ্চার সব মদ খেয়ে বের হয়ে এসে বলবে, ভাত দাও, খিদে হয়েছে। কি আছে এর মধ্যে যাতে আগ্রহ করে খান? কিছুই নেই, তিতকুটে একটা জিনিস, খেলে মাথা ঘোরে। তুই খেয়ে দেখেছিস? একবার রাগ করে খেয়েছিলাম, অতি 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 কুৎসিত। তুই একবার খেয়ে দেখিস। সর্বনাশ। সর্বনাশ আবার কি? ছেলেরা খেতে পারলে আমাদের খেতে সমস্যা কি? মদ্যপানের পর নুরুদ্দিনের তেমন কোনো পরিবর্তন রিনার চোখে পড়েনি। শুধু একটা পরিবর্তন হয়, টুকটাক 2-1 কথা বলে, প্রশ্ন করলে উত্তর দেয়। যেমন একদিন রিনা বলল, আপনি যে ঘন্টার পর ঘন্টা নাচ দেখেন, আপনার ভালো লাগে? নুরুদ্দিন গ্লাসে হালকা চুমুক দিয়ে বলল, না, মনে হয় একদল ছেলে মেয়ে পিটি করছে। ভালো লাগে না তো দেখেন কেন? কিছু করার নেই, এই জন্যে দেখি। দেখি ঠিক না, তাকিয়ে থাকি। তাকিয়ে থাকার দেখা এক না। গল্পের বইটি পড়েন না? কলেজ জীবনে 2-1 বার পড়েছি, এখন আর পড়ি না। পড়েন না কেন? সব বই তো একই রকম, একটা পড়লেই সব পড়া হয়ে যায়। একটা ছেলে থাকবে, একটা মেয়ে থাকবে, তাদের প্রেম হবে, তারপর হয় তাদের বিয়ে হবে, নয় বিয়ে হবে না, এই তো ব্যাপার। আপনার বন্ধুবান্ধব খুব কম? হ্যাঁ, বন্ধু কম, শত্রুও কম। যাদের বন্ধু বেশি তাদের শত্রু বেশি, যাদের কোনো বন্ধু নেই তাদের কোনো শত্রু নেই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব। আজ 13 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।